মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ, রণকৌশল নিয়ে মত বিনিময়। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কয়েক জেলায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় তীব্র ভোগান্তি, নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। ঝালকাঠির বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন, ঝুঁকিতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। স্থায়ী সমাধান চান পাড়ের বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়ায় কিছুতেই থামছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ। সম্প্রতি এক চোখের দৃষ্টি হারিয়েছেন এক যাত্রী। আইনের কঠোর প্রয়োগের দাবি। ট্রেনে জানালার পাশে বসাটা এখন নিরাপদ নয়। জানালা না খুলে তো কোনোভাবে সম্ভব না, কারণ বাতাস তো ভিতরে ঢুকে। খুললেও তো একটা আতঙ্ক সবসময় বিরাজ করে। রাস্তায় সবসময় সতর্ক থাকতে হয়, জানালা লাগে কাজ করতে হয়। অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিস। দলিল লেখক সমিতি সভাপতির বিরুদ্ধে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস। কোনো অভিযোগ সত্য প্রমাণ হয়, আইনগত যা বিচার হয় তা করবেন। আমরা বিষয়টা অবশ্যই তদন্ত করব, তদন্ত করে এই মিজানের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 8ম বীরের সদস্যদের জন্য মঙ্গলবার সকালটা ছিল বিস্ময়কর, আনন্দ আর গৌরবের। সকাল 9:20 মানিকগঞ্জের সিংগার এলাকায় চলা এই প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ হাজির হন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর পুরো এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন ও দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ নদীর পানি আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। এতে কোথাও কোথাও নদী সংলগ্ন
নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। সাময়িকভাবে প্লাবিত হতে পারে লক্ষ্মীপুর, নোয়াখালীর নিম্নাঞ্চল। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী তীরবর্তী নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানবো। বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, আবহাওয়ার কি অবস্থা দেখছেন বরগুনাতে? গভীর সাগর থেকে মাছ ধরার সব ট্রলার নিরাপদে ফিরেছে কিনা? লোপা, গত 3 দিন ধরে কিন্তু এই বরগুনার উপকূলে ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি বা কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এক প্রকার জনজীবন বিপর্যস্ত অবস্থায়, এবং জোয়ারের যে পানি সেটি দেখা গেছে যে নিম্নচাপের ফলে পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বসত বাড়ি রয়েছে তাদের বাড়ির আঙিনা পর্যন্ত পানি এসেছে। এবং সমুদ্র উত্তাল হয়ে যাওয়ার পরে কিন্তু সমুদ্র থেকে সকল ধরনের মাছ ধরার ট্রলার কিন্তু কূলে ফিরে এসেছে এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। যে 58 দিনের নিষেধাজ্ঞার পরে কিন্তু এই জেলেরা তাদের ট্রলার নিয়ে কিন্তু সমুদ্রে গিয়েছিল, কিন্তু তারা সেই বাজার সদর সবকিছু করেও কিন্তু সমুদ্রে গিয়ে টিকতে পারেনি, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হয়ে যায়। এবং অনেক জেলেরা কিন্তু তাদের বাজারঘাট করে কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু তারাও কিন্তু যেতে পারেনি, কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিজেদের নিরাপত্তার কারণে তারা ঘাটে রয়েছে। এবং আজকে যে একটি বিষয় ঘটেছে, তালতলী শুভ সন্ধ্যা যে সৈকতে আমতলী উপজেলা থেকে 5 জন পর্যটক গিয়েছিল তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে, এবং সেখানে যাওয়ার পরে কিন্তু নদীর যে স্রোত, এই নিম্নচাপের ফলে সমুদ্রে নদীতে প্রচুর স্রোত রয়েছে, তুফান রয়েছে। 4 জনকে উদ্ধার করা গেছে। এর মধ্যে আসাদুল নামে একজন নিখোঁজ হয়ে গেছে, এবং তাকে ইতিমধ্যে সেখানকার ফায়ার সার্ভিস, ডুবুরি দল তারা কিন্তু খুঁজতে নেমেছে। এবং এই ঘটনাটি ঘটেছে কিন্তু 12টা নাগাদ, প্রায় সন্ধ্যার কাছাকাছি 5টা পের হয়ে গেছে। এখনো কিন্তু আসাদুলের সন্ধান তারা করতে পারেনি। এই ছিল আমার কাছে বরগুনা থেকে লোপা। ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। পটুয়াখালীতে নিখোঁজ 6 জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। গত রোববার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন সাগরে 1 নম্বর বয়া এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে 5 জন জেলে জীবিত উদ্ধার হয়। বাকি 6 জেলের খোঁজ মেলেনি এখনো। কোস্টগার্ড ও নৌ পুলিশ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে উদ্ধার কার্যক্রম ঠিকমতো চালাতে পারছে না তারা। তবে উপকূলের বিভিন্ন স্থানে সম্মিলিতভাবে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীতে জোয়ারের চাপ বৃদ্ধি পেলেও তা স্বাভাবিক রয়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই ঝালকাঠির বিষখালী নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সহ শতাধিক পরিবার। এতে দুশ্চিন্তায় দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দারা। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ব্যবস্থা গ্রহণ করলেও দীর্ঘমেয়াদী পদক্ষেপ চান নদীপাড়ের মানুষ। ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদী তীরবর্তী এলাকা। বর্ষা মৌসুম শুরু হতেই বড়ইয়া, পালট, নিজামিয়া সহ বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়েছে দোকানপাট, ঘরবাড়ি, ফসলি জমি। এরই মধ্যে নিঃস্ব অনেক পরিবার। বিপদ আঁচ করতে পেরে ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে। ঝুঁকিতে নদী তীরের শিক্ষা প্রতিষ্ঠান, স্থাপনা, সড়ক সহ শতাধিক পরিবার। অনেক দূর থেকে আমরা দেখছি, এখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছাই নিয়ে গেছে। এখন যে থাকা কোনো কায়দা নাই। অনেক মানুষ এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে, পার্মানেন্ট ঘরবাড়ি করছে, এলাকায় মানুষ নাই। এখানে কোনো কিছু পানির রোধ করার কোনো ব্যবস্থা পরিকল্পনা নাই। দুর্যোগপ্রবণ এলাকার সার্বক্ষণিক খোঁজ রাখছে পানি উন্নয়ন বোর্ড। সহায় সম্বল রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। কার্যক্রমের উদ্বোধন শেষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প, যেটা একনেকে আছে। ঝালকাঠির এই জায়গা সহ আরও অনেক জায়গার নদী ভাঙ্গন স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমরা কাজ করছি। আমরা আশা করি খুব দ্রুতই আগামী একনেকে সেই প্রকল্প পাস হবে। বর্তমানে আমাদের যে প্রাক প্রতিরক্ষা কাজ আমরা বলি, এটাকে ইমার্জেন্সি কাজের মাধ্যমে আমরা সাময়িকভাবে এখানে ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ ফেলে কাজ করব। ভুক্তভোগীদের দাবি, ভাঙন ঠেকাতে
দ্রুত স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। থামছেই না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে সম্প্রতি আলাদা ঘটনায় 3 জন আহত হয়েছেন। এর মধ্যে একজন হারিয়েছেন এক চোখের দৃষ্টিশক্তি। একের পর এক পাথর ছোড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জড়িতদের গ্রেফতার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ যাত্রীরা। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ মুহূর্তেই কেড়ে নিতে পারে কারো প্রাণ, কিংবা চিরদিনের মতো নিভে যেতে পারে চোখের আলো। হতাহতের ঘটনা ঘটলেও থামছেই না পাথর ছোড়ার প্রবণতা। গেল মাসের 23, 24 ও 28 তারিখ পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় 3 যাত্রী আহত হন। আহত নাইমুল হাসান ও মোহাম্মদ আজাদ সেরে উঠলেও ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন আইনজীবী শ্যামলচন্দ্র সরকার। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রেলপথের যাত্রীদের মাঝে। আসতে মানে ঢুকতে আসতে হঠাৎ করেই মানে একটা গ্লাসে এসে বাড়ি খাইছে পাথরের। তখন এসি বগি ছিল আমার, তো এই জন্য আমি বেঁচে গেছি। ট্রেনে জানালার পাশে বসাটা এখন নিরাপদ নয়। সবাই জানালার পাশে বসলে এখন আতঙ্কে থাকে যে কখন জানি পাথর মারে। জানালা না খুলে তো কোনোভাবেই সম্ভব না, কারণ বাতাস তো ভিতরে ঢুকে। খুললেও তো একটা আতঙ্ক সবসময় বিরাজ করে। আমাদের অনেক স্টাফ আহত হয়েছে। এখন আমাদের রাস্তায় সবসময় সতর্ক থাকতে হয়, জানালা লাগিয়ে কাজ করতে হয়। রেলওয়ের তথ্য বলছে, পূর্বাঞ্চল রেলপথে গত 17 মাসে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে 224টি। ব্রাহ্মণবাড়িয়া অংশকে অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু ব্রাহ্মণবাড়িয়া অংশই নয়, গাজীপুরের টঙ্গী, নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব ও কুমিল্লার বিভিন্ন এলাকাতেও প্রায়ই ঘটে পাথর নিক্ষেপের ঘটনা। জড়িতদের গ্রেফতার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন যাত্রী ও সচেতন মহল। ওই দুষ্কৃতিকারীদের সামাজিকভাবে আমাদের প্রতিরোধ করতে হবে। আমাদের আহ্বান হলো যে রেল, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই সমন্বিত একটা সেল গঠন করে এই বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং তদন্ত করে বের করবে কেন রেলের এই পাথর নিক্ষেপের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোতে 3টি মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের সহযোগিতা ছাড়া চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলছেন কর্মকর্তারা। এখন পর্যন্ত আমাদের আটক নেই, কিন্তু আমরা এই ব্যাপারে মাঠে আমাদের লোক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। শুধুমাত্র আসামি ধরার মাধ্যমে এই ধরনের অপরাধ আসলে নির্মূল করা সম্ভব না, কারণ এটা একটা সামাজিক সমস্যা। অনেকে আছে যে না বুঝেই খেলার ছলে কাজগুলো করে, কিন্তু এটা যে কত বড় একটা সমস্যা তৈরি করে আরেকজনের জীবনে, সেটা আপনারা গত সপ্তাহের একটা ইনসিডেন্টে দেখেছেন। তো এটা নিয়ে আমাদের মামলার প্রক্রিয়া এবং জনসচেতনতামূলক কার্যক্রম দুইটা আমাদের চালু রয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। প্রাণহানির ঘটনা ঘটলে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হল নুরুল ইসলাম ও সজীব। পুলিশ জানায় নুরুল ইসলাম সিঙ্গার উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আর সজীব যুবলীগ কর্মী। গতরাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের 2য় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রা কর্মসূচি পালন করে। সেই সময়ে সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়। দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির মামলায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুব নাগরিক শক্তির এক নেতাসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলার শঙ্করপুরে নিজ বাড়ি থেকে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় সামাদকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে এনসিপির নেতাকর্মী পরিচয়ে জড়ো হয় বেশ কয়েকজন। পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে তারা। এ সময় ঘটনাস্থল থেকে আরও 2 জনকে আটকের পর মামলায় গ্রেফতার দেখানো হয়। টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। সেই সাথে আসামিদের অর্থদণ্ড দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, 2023 সালের 22 জুন
ভুক্তভোগীকে কৌশলে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যায় মামলার প্রধান আসামি। সেখানে 2 আসামি সহ 3 জন সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর উপর পাশবিক নির্যাতন চালায়। এই ঘটনায় মধুপুর থানায় মামলা হয়। বাংলাদেশের জন্য গতকাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে মন্ত্রী বলেন, দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। এর আগে আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে মন্ত্রী শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাল্লাহ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিসে চলছে একের পর এক অনিয়ম। দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে সমিতির প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন দফতরে বিষয়টি লিখিতভাবে জানিয়েও প্রতিকার না পেয়ে হতাশ দলিল লেখকরা। কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিস সম্প্রতি এই দপ্তর নিয়ে উঠেছে অনিয়মের নানা অভিযোগ, যার মূলে রয়েছেন দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান। তার বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলাও রয়েছে আদালতে এবং এসব নিয়ে অভিযোগ করেছেন খুদ দলিল লেখকরাই। 3-4 কোটি টাকার উপরে আমগো সমিতির হিসাব সে দেয় না, এটার জন্য একবার তার সাথে একটু গ্যাঞ্জাম হচ্ছে। এখনও সে অফিস দখল করে রাখাইতেছে। কল্যাণ ফান্ডের নাম দিয়েছে প্রায় 3600-3200 এরকম নিছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 বছরে সমিতির কল্যাণ তহবিলের প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগও মিজানুরের বিরুদ্ধে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দলিল লেখকদের নির্বাচিত কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় এমপির সুপারিশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন তিনি। ক্ষমতার বলে জালিয়াতি দলিল করার মাধ্যমে সে আইন মন্ত্রণালয়ের দরখাস্ত দেওয়া আছে, বরাবর আইজিআর অফিসের দরখাস্ত করা আছে। হোমনা দলিল লেখক সমিতি তার থেকে পরিত্রাণ চায়, তার থেকে মুক্তি চায়। তার যে অবৈধ কর্মকাণ্ড আছে সবগুলো থেকে আমরা সকলেই পরিত্রাণ চাই। সবই পরিবর্তন হলো, সে আবার এই সরকারের উপর, নেতৃবৃন্দের উপর ভর কইরা আবার সে ক্ষমতায় থাকবে, আমাদের হিসাব নিকাশের কোনো খবর নাই। তবে অভিযুক্ত মিজানুরের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার, কোনো অভিযোগেরই বিন্দুমাত্র সত্যতা নেই। আর জেলা রেজিস্ট্রার বলছেন, অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যদি এমন কোনো বিন্দু পরিমাণ কোনো অভিযোগ সত্য প্রমাণ হয়, আইনগত যা বিচার হয় তা করবেন। আর মিথ্যা হইলে তাদেরকেও এটার জন্য কেন আমার সাথে নামে মিথ্যা অপবাদ দিল, এটারও জন্য একটা প্রতিকার হয়। যদি মিজানুর রহমানের বিষয়ে এরকম অভিযোগ থাকে, বিষয়টা ক্ষতিগ্রস্ত যিনি, উনি আবেদন করলে আমরা বিষয়টা অবশ্যই তদন্ত করব, তদন্ত করে এই মিজানের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আগেও বহুবার এই সাব রেজিস্ট্রি অফিসে দলিলে অনিয়মের অভিযোগ উঠেছে, তবে প্রতিবারই অদৃশ্য কারণে তা ধামাচাপা পড়ে যায়। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সাতক্ষীরা উপকূলে বাঁধ কেটে বসানো পাইপ উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে গাবুরায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। স্থানীয়রা অভিযোগ করেন, উপকূলের বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে ভেতরের নোনা পানি ঘেরে নিচ্ছিল একটি চক্র। বিষয়টি জানতে পেয়ে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন। একে একে উচ্ছেদ করা হয় সবগুলো পাইপ। সেই সাথে আগামীতে বাঁধ কেটে পাইপ না বসাতে সকলকে সতর্ক করা হয়। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ সাব্বির ইসলামের স্ত্রী সন্তান এখন ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। নেত্রকোনায় নিজের ভিটেমাটি না থাকায় সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন সাব্বির ইসলামের স্ত্রী। এরই মধ্যে লেখাপড়া বন্ধ হয়ে গেছে 3 সন্তানের। অসহায় পরিবারটিকে সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শহীদের স্বীকৃতি মিলেছে ঠিকই,
তবে ভাগ্য বদলায়নি পরিবারের। ভাড়া বাড়ির ছোট্ট এক কক্ষে অনাহারে অর্ধাহারে দিন কাটছে জুলাই আন্দোলনে নিহত সাব্বির ইসলামের স্ত্রী সন্তানদের। দুঃখ যেন পিছুই ছাড়ছে না তাদের। রাজধানীর আশুলিয়া থানার সামনে 2024 সালের 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান কারখানা শ্রমিক সাব্বির ইসলাম। পরিবারের সদস্যদের ক্ষুধা মেটাতে না পেরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন সাব্বির। পরে যোগ দেন আন্দোলনে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আন্দোলনে বললাম আন্দোলনের গুলি কাইছেন, ছাত্র আন্দোলন করছে, গুলি ঢাকাইছেন বাইফেল সাবার আশুলিয়া থানার সামনে। নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে জমি জমা না থাকায় সাব্বিরের কবর দেয়া হয় অন্যের বাড়িতে। টাকার অভাবে 3 মেয়ে ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশাপাশি দীর্ঘদিন বাড়ি ভাড়া দিতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় সাব্বিরের স্ত্রী। আমি বাড়ি লাগা যাইছি, জায়গা বাসা আমার কিচ্ছু নাই। আমি আমার বাপের বাড়িতে মারিয়ে দিছি, আমার তাহার মতন জায়গা নাই। আব্বু স্বপ্ন দেখতো, আব্বু বলতো অনেক পড়াশোনা করে অনেক বড় হব, এই সুযোগটাও এখন হারিয়ে ফেলছি। সবার তো সবকিছু হইলো, সবাই এমপি হইলো, সরকার হইলো, সবাই সবকিছু হইলো, তো আমগো কি হলো? আমরা বাপ হারাইলাম, এতিম হইলাম, আমরা পড়াশোনা ছাড়লাম। অসহায় পরিবারটিকে সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। যে ফ্যামিলিটা এটা আসলে মানবেতর জীবন যাপন করতেছে, তাদের একটা বসত ভিটা পর্যন্ত নাই। বলতে গেলে এখন খোলা আকাশের নিচে এরা জীবনযাপন করে। এ ব্যাপারে আমার সরকারের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে একটা প্রত্যাশা হলো ওরা যাতে ঘর করার মতো, ঘর নির্মাণের মতো একটা জায়গা পায় এবং আর্থিক সহযোগিতা সরকারিভাবে আরো আর্থিক অনুদান পায়। জমিসহ ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুতই আমাদের সরকারের যে খাস জমি আছে সেগুলা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব। আর এছাড়াও তার পরিবারের জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা আমাদের সরকার থেকে দেয়া হয়েছে পূর্বে, আরো সামনে দেয়া যায় কিনা সে বিষয়ে আমরা খোঁজ নিয়ে সার্বিক সহযোগিতা করব। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী ও কারখানা শ্রমিক সহ শহীদ হন নেত্রকোনার 17 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। ভোলার তজুমুদ্দিনে এক নারী ও পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে দুপুরে তজুমুদ্দিন থানায় মামলা হয়। মামলায় বলা হয়, ভুক্তভোগী ব্যক্তির কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সজীব। টাকা না দেয়ায় হুমকি ধামকি দিচ্ছিল সজীব। সোমবার স্থানীয় নারী ইউপি সদস্যের স্বামী মোহাম্মদ শহীদের সাথে কথা বলতে তার বাড়িতে যান ভুক্তভোগী। শহীদ বাড়িতে না থাকায় অপেক্ষা করছিলেন তিনি। এ সময় এক নারী ওই বাড়িতে যান শহীদের কাছে টাকা ধার নেওয়ার জন্য। এক পর্যায়ে সজীব ও তার সহযোগীরা ওই বাড়িতে গিয়ে ভুক্তভোগী ব্যক্তি ওই নারীকে টেনে হিঁচড়ে আনন্দবাজারে নিয়ে যায়। পরে অনৈতিক কার্যকলাপের অপবাদ দিয়ে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয় তাদের। অভিযুক্ত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দুরারোগ্য ব্লাড ক্যান্সারে 10 বছর বয়সী ছেলে সবুজ শেখকে হারিয়ে গত 4 বছর ধরে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করাচ্ছেন রাজবাড়ীর এক চটপটি বিক্রেতা। বিনিময়ে চান মানুষের দোয়া ও ভালোবাসা। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ ট্রেনের যাত্রী, স্টেশন কর্তৃপক্ষ সহ স্থানীয়রা। প্রতিদিন দুপুরে ঢাকা থেকে রাজশাহীর দিকে ছেড়ে যায় নকশিকাঁথা মেল ট্রেন। ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশনে থামতেই এমন হাঁকডাক শোনা যায়। প্রথম দেখায় যে কেউ তাকে হকার ভাববেন, কিন্তু না, তিনি আসলে একজন হতভাগ্য বাবা। টাকা ছাড়া কলে ঠান্ডা পানি খাওয়ার লোক আছে। 2018 সালে চটপটি বিক্রেতা মুন্নু শেখের 10 বছর বয়সী ছেলে সবুজের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ছেলেকে চিকিৎসা করাতে নিয়মিত এই ট্রেনে রাজশাহী মেডিকেলে যাতায়াত করতেন মুন্নু। ফেরার পথে অনেক সময় অসুস্থ ছেলেকে 1 বোতল পানি কিনে দেবার মতো টাকাও থাকতো না। দীর্ঘ লড়াই শেষে ক্যান্সারের কাছে হার মেনে 2020 সালে না ফেরার দেশে পাড়ি জমায় সবুজ। ছেলেটা হলো আল্লাহ এমন একটা রোগী দিছিল, ব্লাড ক্যান্সার রোগ। আমি হলো রাজশাহী হাসপাতালে ভর্তি করছিলাম। এমন একদিন গেছে যে আমার ছেলের গাড়ির ভিতরে 5 টাকার একটা বাদাম কিনে খাবো সেই পরিস্থিতিও ছিল না, পানি তো দূরই থাক। সন্তানের মৃত্যুতে মুন্নু প্রতিজ্ঞা করেন যতদিন বেঁচে থাকবেন এই ট্রেনের কোনো যাত্রীকে পানির কষ্ট পেতে দেবেন না। তাই ট্রেনটি কালুখালী স্টেশনে পৌঁছানোর আগেই তিনি দোকান বন্ধ করে বালতিতে পানি নিয়ে হাজির হন প্ল্যাটফর্মে। ট্রেন থামা মাত্রই তৃষ্ণার্ত যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দেন ঠান্ডা পানির বোতল।
গাড়ি আসার আগেই আমার কাছে জানে, যখন গাড়ি আসে তখন তিনি পানি টানি নিয়ে রেডি থাকেন, রেডি থাকার পর তারপর পানি তিনি তাদেরকে খাওয়ান। তার বাচ্চাটা মারা যায়, মারা যাওয়ার পরে সে ভাবছে যে আমি তাহলে সবাই এই হেল্পটা করবো, এই উপকারটা করবো, যাতে কেউ পানি ছাড়া পানি কষ্ট না করে। কেউ তো আগায় আসে না। আসলে স্টেশনই মন্নুবাই 3-4 বছর যাবৎ এইভাবে মানুষের বিনা স্বার্থে বিনা লোভে এই যে মানুষের পানি দিয়ে সেবা করে। চটপটি বিক্রেতার এই ব্যতিক্রমী উদ্যোগ ও নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ ট্রেনের যাত্রী, স্টেশন কর্তৃপক্ষ সহ স্থানীয়রা। সে আমাদের যাত্রীদের মেইল ট্রেনের সময় মানে যাদের তৃষ্ণার্ত থাকে তাদেরকে বিনামূল্যে পানি খায়। এটা খুবই একটা ভালো কাজ, মানবিক কাজ। তৃষ্ণার্তদের পানি দেওয়ার বিনিময়ে টাকা নয়, মুন্নু শেখ শুধুই চান মানুষের দোয়া ও ভালোবাসা। জারিন অর্নি, যমুনা নিউজ। মেহেরপুরে 3 বছরেও চালু হয়নি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম। জনবল সংকট আর শিক্ষার্থী ভর্তির অনুমতি না পাওয়ায় ধুলোবালি জমছে লাখ লাখ টাকার আধুনিক যন্ত্রপাতিতে। ফলে গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠান চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন। লাখ টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে, অথচ কোনো কাজেই আসছে না। দিনের পর দিন যন্ত্রপাতিগুলো পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। 2023 সালেই শেষ নির্মাণ কাজ। দৃষ্টিনন্দন ভবন নির্মাণেও খরচ হয় প্রায় 5 কোটি টাকা। অ্যাপিয়ারেল, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, নিটিং ও ওয়েভিং এই 4টি বিষয়ে পাঠদানের জন্য প্রস্তুত প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনুমতিই পায়নি ভোকেশনাল ইনস্টিটিউটটি। ফলে গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। আমরা যদি টেক্সটাইল পড়ি তাহলে আমাদের অন্য অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করতে হবে না, আমাদের অনেকটা খরচ বেঁচে যাবে। দ্রুত যেন ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়, এটা দাবি করছি। এখানে নিয়োগ শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দেওয়া হোক এবং অতি দ্রুত কার্যক্রম শুরু করা হোক, আমাদের ছেলেমেয়েরা যেন উপকৃত হয়। প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে দায়িত্বপ্রাপ্তরা। বরাদ্দের অভাবে থমকে রয়েছে সব ধরনের কার্যক্রম। বকেয়া রয়েছে বিদ্যুৎ বিল, রাত হলেই শুরু হয় মাদকসেবীদের আড্ডা। স্টুডেন্ট না থাকার কারণে বা প্রতিষ্ঠান রানিং অন না হওয়ার কারণে আপনার হচ্ছে এই মেশিনপত্রগুলো আপনার হচ্ছে রানিং হচ্ছে না, ওকে জয়ে পড়ে রয়েছে। এলাকাটা মনে করেন ফাঁকা জায়গা, আর আপনার আশেপাশে বাগান আছে, মাদক লাইনের লোকজনে ঘোরাফেরা করে। প্রতিষ্ঠানটা চালু হলে আর এইগুলো আর আসবে না। শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের আশ্বাস দেন মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনবল কাঠামো অনুমোদনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু সব অবকাঠামো তৈরি হয়ে গেছে, বাকি যদি কোনো জটিলতা থাকে, জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের ভিতরেই স্টার্ট করা সম্ভব হবে, এটা আমি আলোচনা করে ঠিক করে আশা করছি। এটি নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এটি নির্মাণ কাজ সম্ভবত পিডব্লিউডি করেছে। জনবল কাঠামোটা এখনো অনুমোদন হয়নি। সেই ক্ষেত্রে জনবল কাঠামো অনুমোদন করানোর জন্য সরকারের যেই মন্ত্রণালয় যাদেরকে দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেই সকল ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে পত্র প্রেরণ করা হবে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।